বাংলাদেশ একটি মামলা হামলার দেশে পরিণত হয়েছিল ইউনূসের অবৈধ শাসনামলে। এখনো চলছে সেসব মামলা এবং হামলা। সে অর্থে তারেক রহমানের সরকারও এই একই অর্থাৎ মামলা হামলার দেশ থেকে বাংলাদেশকে বের করতে পারেননি। একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা, কারণ পুলিশ চাইলেও তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না, কারণ পুরো মামলাটি সাজানো এবং ভুয়া। সুতরাং এই যে তথাকথিত জুলাই অভ্যুত্থান, তথাকথিত জুলাই বিপ্লব এবং এই একে কেন্দ্র করে ফাঁসির রায়, ফাঁসির আদেশ, যাবজ্জীবন কারাদণ্ড সবই আসলে ভুয়া। কেরানীগঞ্জের জিহাদ হত্যা মামলায় যা প্রমাণিত হয়েছে তা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক অভূতপূর্ব কেলেঙ্কারি। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে হত্যা মামলা, ঘটনাস্থল বদলে অন্য থানায় মামলা দায়ের, এসব কিছুই প্রমাণ করে যে পুরো জুলাই সন্ত্রাসী একটি সুপরিকল্পিত নাটক ছিল। যখন মামলার তথাকথিত নিহত ব্যক্তি নিজেই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয় যে আমি মরি নাই, আমি জীবিত এবং অন্য এলাকায় আহত হয়েছিল, তখন বুঝতে বাকি থাকে না যে গোটা ঘটনাটি কতটা মিথ্যা এবং প্রতারণামূলক। এই একটি মামলাই যথেষ্ট পুরো জুলাইকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। পিবিআইর তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। ৫৬% মামলায় কোনো প্রমাণই খুঁজে পাওয়া যায়নি। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও বেশিরভাগ আসামি প্রকৃত নয়। ঢাকার ঘটনায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল এবং কুমিল্লার মানুষদের আসামি করা হয়েছে, যারা কখনোই ঢাকায় আসেননি। এই তথ্যগুলো স্পষ্ট করে দেয় যে একটি সুসংগঠিত চক্র পুরো দেশ জুড়ে মিথ্যা মামলার জাল বিস্তার করেছিল। সেসব মামলায় গ্রেপ্তার হয়ে হাজার হাজার মানুষ এখন জেলে আছে, কারাগারে আছে এবং কারাগারে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করছে। আর কারো কারো তো বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে। রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে ২৫০ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী এবং সাক্ষীদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বা পায়নি পিবিআই। এই ঘটনা প্রমাণ করছে যে কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে এই মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়রানি করা এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা। অথচ এসব মামলাতেই বিগত ১৯ মাস ধরে আটক রয়েছেন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক সহ অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মী। রুস্তম আলীর মতো সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা সহ ৭টি মামলা এবং ১০ মাস কারাভোগ করেছেন এই রুস্তম আলী। এই ঘটনায় ২টি আলাদা থানায় মামলা, নিহতের বাবা কোনো মামলা না করলেও অন্য কেউ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসবই আসলে প্রমাণ করে যে একটি সংগঠিত চক্র এই কাজগুলো করেছে। আর ইউনূস সরকার, ইউনূস সরকারের আইনমন্ত্রী এর থেকে বখরাত পেয়েছে। কুড়িগ্রামের সাংবাদিক আব্দুল খালেক ফারুকের ঘটনা আরো ভয়াবহ। নিহতের পরিবার কোনো মামলা না করলেও ছাত্র সংগঠনের নেতা বাদী হয়ে মামলা করেছে। এমনকি সাংবাদিক নিহতের জানাজায় অংশ নিয়েছিলেন, অথচ তারই বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করছে যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদেরকেও টার্গেট করা হয়েছিল। বিনা বিচারে এভাবে আটক রাখার দায় ইউনূসের যেমন, তেমনি তারেক রহমানেরও। যারা এই অবৈধ ক্ষমতায় এসেছেন তারা সবাই এই অবিচারের অংশীদার। ৩৭২ জনকে অব্যাহতি দেওয়ার নামে প্রহসন চালিয়ে যাওয়া হচ্ছে, যেখানে হাজার হাজার নিরপরাধ মানুষ আজও কারাগারে আটক রয়েছেন। ফরিদপুরের জিয়াউল হক বাবলু কখনো আশুলিয়ায় যাননি, অথচ আশুলিয়া থানার মামলায় তাকে আটক করা হয়েছে। তার ভাষায়, আমি এখনো পালিয়ে বেড়াচ্ছি। এটাই হলো তথাকথিত অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রকৃত চিত্র। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই মিথ্যা মামলাগুলোর ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে মামলাগুলোর ৫৬%ই ভুয়া প্রমাণিত, যেখানে জীবিতকে মৃত দেখানো হয়েছে, যেখানে বাদী সাক্ষীর অস্তিত্ব নেই, সেই মামলার ভিত্তিতে বিচার করে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। এ কি কোনো বিচার, নাকি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী? আদালত যখন নিজেই স্বীকার করে যে এসব মামলা মিথ্যা এবং একের পর এক অব্যাহতি দিচ্ছে আদালত, তখন প্রশ্ন আসে, যে ভিত্তির উপর দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেই ভিত্তি যদি মিথ্যা হয়, তাহলে সেই রায়ের বৈধতা কি?
যেখানে পুলিশ চার্জশিট দিতে পারছে না কারণ মামলাগুলো সাজানো, সেখানে বিচারের নামে এই প্রহসন চালানো মানে বিচার বিভাগকেও এই অবৈধ কার্যক্রমের অংশীদার করে তোলা, যা ইতিমধ্যে হয়ে গেছে বহুবার। বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে যে জুলাই সন্ত্রাস থেকে শুরু করে এর পরবর্তী সব ঘটনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মামলা যখন ভুয়া, অভিযোগ যখন মিথ্যা, তখন সেই ভিত্তিতে দেওয়া ফাঁসির আদেশও নিঃসন্দেহে ভুয়া এবং অবৈধ। মামলা যদি ভুয়া হয় তাহলে ফাঁসির আদেশও ভুয়া। ভালো থাকবেন সবাই।